দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নতুন আয়োজন কেমন আছে অর্থনীতি। এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব অর্থনীতির গতি প্রকৃতি, জানতে চাইব অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে মানুষ কেমন আছে। অর্থনীতির সূচকের পাশাপাশি এই খাতে আমাদের দুঃশাসন, সুশাসন, আমাদের যেই বিভিন্ন দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্বলতা, সেগুলো আমরা তুলে আনার চেষ্টা করব। জানতে চাইব জনগণের জিজ্ঞাসা এবং তুলে আনার চেষ্টা করব সামনের দিনে জনগণের কী প্রত্যাশা আছে নীতি নির্ধারকদের কাছে। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়, ব্যাংকে আমার টাকা নিরাপদ আছে কি। দর্শক, আপনারা জানেন যে গত প্রায় ১.৫ দশক ধরে আমাদের ব্যাংকিং খাতের বিভিন্ন সূচকের অবনতি হয়েছে। আমাদের ব্যাংকিং খাতের যে পরিস্থিতি বর্তমানে আছে তাকে দুর্বলতম বলা যায়। বিভিন্ন সময়ে এ ব্যাপারে মিডিয়াতে যেমন বিভিন্ন তথ্যপত্র উঠে এসেছে এবং একই সাথে এই নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে অনেকগুলো ব্যাংকের ভেতরে মালিকানা এবং বোর্ডে পরিবর্তন আনতে হয়েছে, কারণ এটার ব্যাংকগুলোর অবস্থা খুবই দুর্বল অবস্থায় আছে। এ বিষয়ে আমাদের সাথে আজকে আলোচনায় যোগ দিবেন আমাদের দুজন আলোচক। মোহাম্মদ নুরুল আমিন, তিনি বর্তমানে চেয়ারম্যান গ্লোবাল ইসলামী ব্যাংক, কিন্তু তার দীর্ঘদিনের ব্যাংকিং সেক্টরের ক্যারিয়ার আছে। এবং একই সাথে আমাদের সাথে আছেন যে মোহাম্মদ আব্দুল মজিদ, তিনি সাবেক চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড। দর্শক, অনুষ্ঠানের শুরুতেই আমরা একটি ছোট্ট প্রতিবেদন দেখে আসবো আমাদের ব্যাংকিং খাতের উপরে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির গবেষণায় উঠে আসে দেশের ব্যাংকিং সেক্টরের এক ভয়াবহ চিত্র। ২০০৯ সালে দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ছিল ২২,৪৮১ কোটি টাকা, যা এখন বেড়ে দাঁড়িয়েছে ১,৮২,২৯৫ কোটি টাকায়। কিন্তু কেন? গবেষণায় দেখা যায় রাজনৈতিক স্বেচ্ছাচারিতা, নিয়ম নীতির তোয়াক্কা না করে পছন্দের ব্যক্তিকে নতুন ব্যাংকের অনুমোদন ও ঋণ কেলেঙ্কারির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ। এদেরকে মোট কথা হচ্ছে যে বিচারের আওতায় আনায়, তাহলে আস্তে আস্তে এটার থেকে আমরা মুক্তি পাবো। এবং তারপরে তারা যে এই ঋণগুলো নিল হাজার হাজার কোটি টাকা, প্রত্যেকটা ব্যাংকের গাইডলাইনে আছে সিঙ্গেল বরোয়ার এক্সপোজারের লিমিট কত হবে, সেগুলোকে অতিক্রম করে যে দিল, তো তাদের যে সম্পদগুলি জব্দ করে এখন এগুলাকে তরলীকৃত করে ব্যাংকের যে ঋণটা নিয়েছে সেগুলি ব্যাংকের ফেরত দিতে হবে। আরেকটা দ্বিতীয় হচ্ছে যে টাকা তো ওগুলো চলেও গেছে বাইরে ইললিসিট ফাইন্যান্সিয়াল ফ্লোর মাধ্যমে, এই টাকাগুলি ফেরত আনার ব্যবস্থা করতে হবে। সিপিডির দেয়া তথ্য মতে চট্টগ্রামের এস আলম গ্রুপের হাতেই রয়েছে ৭টি ব্যাংক। প্রতিষ্ঠানটি নিয়ম বহির্ভূতভাবে শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকেই নিয়েছে ৩০,০০০ কোটি টাকা। একক গ্রাহকের জন্য ঋণসীমার নীতি লঙ্ঘন করে জনতা ব্যাংক অ্যাননটেক্স গ্রুপকে দিয়েছে ১০,০০০ কোটি টাকা। ৭ ব্যাংক থেকে সালমান এফ রহমানের ঋণের পরিমাণ ৩৬,০০০ কোটি টাকা। বিশ্লেষকদের মতে ১৫ বছরে ২৪ কেলেঙ্কারির মাধ্যমে যে পরিমাণ টাকা আত্মসাৎ হয়েছে তার সঙ্গে জড়িতদের শাস্তির আওতায় আনতে হবে। আমরা হলমার্ক কেলেঙ্কারি, যেটা ২০১২ সালে হয়েছিল, আমাদের গবেষণাপত্র রয়েছে, সেখানেও কিন্তু আমরা শুরু করেছিলাম যে ব্যাংকিং কমিশন করতে হবে। জালিয়াতি, ঋণ খেলাপি, স্ক্যাম, এগুলি কতখানি হচ্ছে, এটার ক্ষতির পরিমাণ এবং কেন হচ্ছে, এবং এটা থেকে পরিত্রাণ পাওয়া কি উপায়, সেজন্যই বলছি যে ব্যাংকিং কমিশনটা করার কথা। কোম্পানি আইন সংশোধন, অর্থঋণ আদালতে আইনের দুর্বলতা ও দেউলিয়া আইনের ফাঁকফোকর বন্ধেরও কথা বলেন বিশ্লেষকগণ। আলোচনায় ফিরছি। আলোচনা শুরু করব মোহাম্মদ নুরুল আমিন আপনাকে দিয়ে। প্রত্যেকটি দর্শকের আমি নিশ্চিত খুবই বড় আকারের প্রশ্ন আছে, আসলে কতখানি খারাপ অবস্থা বাংলাদেশের ব্যাংকিং খাতের। আমরা যেটা মানে এখন পর্যন্ত তথ্যপত্র দেখছি যে এটার প্রায় ২ লক্ষ কোটি টাকার আশেপাশে বলছেন যে খেলাপি ঋণ, কিন্তু অনেকেই দাবি করছেন যে এটা আরও বেশি হবে। আপনি নিজে একটি ব্যাংকের এখন চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন, সার্বিকভাবে ব্যাংকিং খাতকে অনেকদিন ধরে দেখছেন, কতখানি খারাপ আছি আমরা কতখানি খারাপ আছি এইটুকু বিশ্লেষণ করার জন্য হ্যাঁ কিছু তথ্যপত্র নিশ্চয়ই আছে যেটার ভিত্তিতে বলা যায় যে এটা খারাপ আছে। আমি একটা জিনিস বলবো যে এখনও সিস্টেমটা ওয়ার্ক করতেছে, সিস্টেমিক ফেলিওরটা নাই। সবচেয়ে বড় মানে পজিটিভ দিক হচ্ছে এখনও এটা মাইক্রো ইনস্টিটিউশন লেভেলে ওইভাবে আছে। প্লাস যেই কয়টি ব্যাংক বিশেষভাবে বিশেষ গ্রুপ দ্বারা পরিচালিত সেই ব্যাংকগুলোই খারাপ আছে, কিন্তু টোটাল সিস্টেমটাতে
এখনও আমরা মনে করছি ইট ইজ ওয়ার্কিং, এলে একটা দিক। দ্বিতীয় খেলাপির একটি প্রসঙ্গ আপনি টানছেন, খেলাপি ঋণ এখন এমনিতেই জুনে এটা 2,11,000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আসছে। কিন্তু এই যে এখনকার যে পরিবর্তিত পরিস্থিতি, জুলাই আগস্টের ঘটনার পরে এটা যে ফরেন্সিক অডিট হবে এই ব্যাংকগুলোর, যে কয়টি ব্যাংকে, মানে এটা কি জুলাই পর্যন্ত ওয়েট করতে হবে ফরেনসিক ব্যাংকের জন্য? মানে কি ধরনের এখন পর্যন্ত? আমাদের তো জুলাই আগস্টে তো গেল, আমাদের সেপ্টেম্বর ডিসেম্বর কোয়ার্টারে কিন্তু যখন এই তথ্যগুলো আরও কার্পেটের নিচ থেকে বের হবে, কারণ বের তো হতেই হবে, কারণ ম্যানেজমেন্টটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে, বোর্ডে পরিবর্তন আনা হচ্ছে, স্বচ্ছতাটা আসবে, এই জন্য ফরেন্সিক অডিট একটা হবে। এটাকে আমরা পোস্টমর্টেম টাইপের কিছু একটা আমরা কিন্তু খুব দ্রুত করব, যে কটি ব্যাংকের এই অবস্থার বোঝা গেছে সেগুলো বাংলাদেশ ব্যাংক ডায়াগনোসিস করে ওদের বোর্ডে পরিবর্তন নিয়ে আসছে। নতুন যেই বাংলাদেশ ব্যাংকের যারা নেতৃত্ব দিয়েছেন, নতুন গভর্নর এবং আসছেন, একটা নীতিগত সিদ্ধান্ত তাহলে আমি বুঝতে পারি যে শুধু ব্যাংকের পরিচালনা পর্যায়েই পরিবর্তন হয়নি, তাদেরকে এক ধরনের বলা হয়েছে যে একটা ফরেনসিক জায়গায়। অবশ্যই এটা বের না করলে ওরা তো বুঝতে পারবে না কি পরিমাণ এখান থেকে লুট হয়েছে। ডক্টর মজিদ, আপনার কাছে ফেরত আসতে চাই যে আপনারা বিশেষ করে যে আমরা দেখেছি একটা প্রবণতা, সেটা হলো যে যেই ব্যাংকগুলো দুর্বল হয়েছে বিশেষ একটা গ্রুপের মালিকানাধীন, এসালাম গ্রুপের মালিকানাধীনই ছিল, কারণ ইসলামী ভিত্তিক যতগুলো ব্যাংক আছে তার প্রায় সবগুলোই ওনারা মালিকানা নিয়েছিলেন এবং এগুলোর অবস্থাই বেশি খারাপ। আপনারা নিজেরা একটা আলোচনার চেষ্টা করেছেন যে গ্রাহক পর্যায় থেকে ইসলামী ব্যাংকগুলোর যেই দাবি দেওয়া, এবং এটা কি আশঙ্কা এখন গ্রাহকদের ভিতরে আছে এবং কতখানি তারা আশার আলো দেখছেন এই পরিবর্তনের পরে এবং যেই ধরনের এখন পর্যন্ত পদক্ষেপ এসছে? জুলাই আগস্টের আন্দোলনের পরে বাংলাদেশ ব্যাংক বিগত 1 মাস কয়েকদিন হলো যে সমস্ত পদক্ষেপ নিয়েছে, বিশেষ করে পরিচালনা পর্ষদ পরিবর্তন করে দেওয়াটা ইত্যাদি আছে, সেই ক্ষেত্র থেকে কিন্তু এটা আশার সঞ্চার বা আস্থায় ফিরে আসার একটা প্রবণতা দেখা যাচ্ছে। গ্রাহকরা সবসময় নেগলেক্টেড ছিল এই জন্যেই যে যারা ওই যে 5টি বা 7টি ব্যাংকের মালিকানা নিয়েছিলেন, তারা ধরেই নিয়েছিলেন বা প্রমাণও করতে চাচ্ছিলেন যেগুলো তাদেরই, অর্থাৎ মনে হয় তারাই এর জামানতকারী, তারাই সব কিছু। হ্যাঁ, যেমন তাদেরই একজন মাস 7-8 আগের তাদের একটা বোর্ডের কর্মধারার ভিতর থেকে দেখা গেছে, তারা পরিষ্কার এসে বলেছেন, তাদের সেই একজন যিনি চেয়ারম্যান আর কি, তিনি একজন অপরিপক্ক চেয়ারম্যান বলবো, কোনো ব্যক্তির পুত্র, তিনি ব্যাংকে পরিষ্কার পারিবারিক যোগ্যতায়, হ্যাঁ পারিবারিক যোগ্যতায় আসছেন, এবং তিনি পরিষ্কার বললেন ওই ব্যাংক কিন্তু এসএমই খাতে ভালো দিত, তাদের একটা বিরাট অবদান ছিল এসএমই খাতের, এবং ওই ব্যাংক কিন্তু বাইরের থেকেও ওই যে রেমিটেন্স পাওয়ার ব্যাপারে কেউ অগ্রগণ্য ছিল আর কি। ব্যাংকের বোর্ড মিটিংয়ে পরিষ্কার বললেন, এটা আমার ব্যাংক, আমাদের ব্যাংক, এ টাকা আমাদের, আমি কোথায় দেব না দেব এটা ইচ্ছা আমার। অর্থাৎ ওই তিনি এসএমইর যে প্রস্তাবটা উঠেছিল বা যে কথাগুলো উঠছিল, উনি ওটা পুরোটাই অস্বীকার করলেন। আচ্ছা, অস্বীকার করার মানে কি, এর থেকে 3টে জিনিস বেরিয়ে আসে। একটা হচ্ছে যে তারা ধরেই নিয়েছেন এই এখানে যত টাকা আছে সে টাকা সব তাদের, যার জন্যে তারা সেই টাকা ইচ্ছা যথেচ্ছা, আপনার মনে আছে প্রথম আলোতে নভেম্বর মাসের প্রচুর টাকা বেরিয়ে যাওয়ার একটা স্ক্যান্ডাল আর কি, একটা নিউজ বেরিয়েছিল গত বছর নভেম্বর মাসে, সেইটা নিয়ে শেষ পর্যন্ত আদালতেও সুমোটো একটা উঠেছিল, কথা উঠছিল যে এটা একটু পরীক্ষা করে দেখা দরকার। কিন্তু সেই আদালতই আবার পরে দেয়া গেল ব্যাক আউট করলেন। তারা বোর্ডে যেই বললেন, তারা খুব নামি দামি লয়ার নিয়োগ করলেন, তারা কথাই খুব সুন্দর, কিন্তু আইনি কাঠামো কাজ করেনি। হ্যাঁ, কাজ করেনি। তারা যে বললেন যে দেখেন এই যে গ্রুপ আমরাই করেছি, এই যে ব্যাংক আমরা চালাচ্ছি, এখানে বহু লোক চাকরি করে, এখন আপনারা যদি এইটা তদন্ত করেন বা করেন, তাহলে আমার গ্রাহকদের আস্থার কাছে যেমন আমাদের আস্থার একটা বিরাট ঘাটতি সৃষ্টি হবে, তেমনি আমার এই এতটা লোকের চাকরি চলে যাবে বা এই ধরনের মানে তাদের একটা সমস্যা হবে। অর্থাৎ ইনডাইরেক্টলি বলতে চাইলেন যে অ্যাজ এ কোম্পানি তার একটা মৌলিক অধিকার আছে, মৌলিক অধিকার কিন্তু সকলের,
এই যে গ্রাহকের কথা বলছেন না, গ্রাহকের তো মৌলিক অধিকার যে আমার টাকাটা কই গেল, আমার টাকাটা তো আমার জানা দরকার। কিন্তু এই কথা বলাটা এটি গ্রাহকদের পক্ষে বলার জন্য কোনো ইয়ে ছিল না, সেখানে কোনো মেকানিজম ছিল না এবং সেটাকে আদালত বিবেচনা না করে এটা দিয়েছেন বলে আপনারা মনে করছেন? না, শুধু বললেন যে ঠিক আছে এই তদন্ত করার দরকার নেই। এখান থেকে একটা মেসেজ আসে যে জনগণ তখন মনে করলো যে উই হ্যাভ বিন এগেন জাস্ট ডাইভার্টেড, আমরা মানে ইগনোর্ড, আমাদের ওখানে কোনো কথা বলা ছিল না। উনি যেমন যিনি লুট করেছেন তিনি যেমন তার মৌলিক অধিকারের কথা ওখানে তুললেন যে আমার এখানে এত কর্মচারী চাকরি করে, আমার এটা আমার সম্মান মান সম্মানের ইয়ে হবে বললেন, কিন্তু তখন এ কথা উঠলো না অপর পক্ষ থেকে যে তাহলে এই গ্রাহকের টাকার এটা কি হবে। গ্রাহকদের এই কথাই বলবার প্রশ্ন প্রয়োজন উঠেছে, কারণ ওই ব্যাংক বা 6টা ব্যাংক যখন নিয়ে নেওয়া হলো তখন কোনো প্রকার নিয়ম নীতি পালন না করে সেটা নেওয়া হয়েছে, অধিগ্রহণ করা হয়েছে আর কি, কেড়িয়ে নেওয়া হয়েছে আমি বলতে পারি। বাংলাদেশ ব্যাংকের কাছে এন্ডোর্সমেন্টের জন্য পাঠান, অন্তত 30টা কোয়ারি করবে, কত প্রকার সময় নেবে। আর অন দ্য আদার হ্যান্ড রাত্রি ব্যাংকটা দখল করা হয়েছে, সকালবেলা ওই ব্যাংকের তথাকথিত নতুন এমডি এবং মালিক বা তারা দুজন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের রুমে যেয়ে চা খেয়ে চিঠি নিয়ে বেরিয়ে আসতেছে। কতখানি এটার দায়ভার আসলে কেন্দ্রীয় ব্যাংকের, আর কতখানি দায়ভার এটা আসলে যেই ব্যাংকগুলো যাদের মালিকানাধীন আছে বা যারা বোর্ডের নিয়ন্ত্রণে ছিলেন তাদের, এটাকে যদি আমি ভাগ করতে চাই আপনি কাকে বলবেন যে এটা বাংলাদেশ ব্যাংক আমাদের সেন্ট্রাল ব্যাংক, উনি রেগুলেটর, উনি এই গাইডলাইনের প্রণেতা, উনি ব্যাংক কোম্পানি আইনের সংরক্ষক, তার হয়ে অপারেটর মানে ব্যাংকগুলো কাজ করে। বোর্ড এবং ম্যানেজমেন্টের কিন্তু কাজের পরিধির একদম মার্ক করা কিছু নীতি নির্ধারণী সার্কুলার আছে। ব্যাংক কোম্পানি আইনে যেমন কিছু কথা বলা আছে, তেমনি বাংলাদেশ ব্যাংকও সেইটার আলোকে অনেকগুলো নীতি নির্ধারণী সার্কুলার করেছেন। আমরা যেটা বরাবর বলে আসছি, আপনারাও সবসময় এখানে সেখানে অবশ্যই বলেছেন, সুশাসন বলতে যেটাকে বোঝায় সেটা সুশাসনের অভাবটাই এখানে কাজ করেছে। সেই সুশাসনটা রেগুলেটর লেভেলেও ছিল, সেটা অপারেটর লেভেলেও ছিল, আর ওই ম্যানেজমেন্ট লেভেলে মানে বোর্ড লেভেলেও ছিল। অপারেটর লেভেলটা যদি একটু বোঝাতে, ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি এক জায়গায় একটা ত্রুটি একটা গলত থাকতে পারে, ওটা যখন একটা অ্যাকোমোডেশন হয়ে যায়, সমঝোতায় চলে আসে। আমাদের ব্যাংকের যেই দুরবস্থা, যেই যতগুলো ব্যাংকের, সেগুলোর ক্ষেত্রে সেখানে কিন্তু ওই সরকারি নীতি, সরকারি নির্দেশনা, সরকারের পিছনে থেকে একটা ভরসা দেওয়া রেগুলেটর এবং অপারেটর, এগুলোর মধ্যে একটা যোগসাজশ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, যার ফলে কোনো জায়গায় দায়বদ্ধতা ছিল না। যেই কাজটার জন্য রেসপন্সিবল, আপনাকে যখন রেসপন্সিবিলিটি দেওয়া হবে তখন আপনাকে অ্যাকাউন্টেবিলিটিও নিতে হবে। আপনি রেসপন্সিবিলিটি নিলেও কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, তাহলে তো এইটা কোন জায়গার ঘাটতি? এই অ্যাকাউন্টেবিলিটিটা যেমন নিজস্ব প্রতিষ্ঠানের সুশাসনের একটা ব্যাপারের ঘাটতি, ঠিক তেমনি রেগুলেটরের ক্ষেত্রেও এই ঘাটতিটা আছে। সেখানে আবার রাজনৈতিক সদিচ্ছারও একটা বড় ব্যাপার আছে। এগুলো যখন বের হলো, এগুলো যখন বলা বলি হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে রিপোর্টিং পত্রিকায় আসলো, বিভিন্নভাবে আসলো, তো সেটার জন্য তো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমি ফেরত আসবো আপনাদের দুজনের কাছে, আমরা একটা ছোট্ট বিরতি নিতেই হচ্ছে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, আমরা জানার চেষ্টা করছি ব্যাংকে আমাদের টাকা কতখানি সুরক্ষিত। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আগামীর বাংলাদেশ, প্রযোজনা ইয়াসির আরাফাত ও মোহাম্মদ মাহিদুর রহমান। দেখবেন প্রতিদিন রাত 12টায়।
আমরা জানার চেষ্টা করছি ব্যাংকে আমাদের টাকা কতখানি সুরক্ষিত আছে। আমরা কথা বলছিলাম ডক্টর আব্দুল মজিদ, আপনার কাছে আমার যেটা জানার আগ্রহ আছে যে গ্রাহক পর্যায় থেকে সত্যিকার অর্থে ব্যাংকিং খাতে এই যে অধিকারের জায়গাগুলো বলার ক্ষেত্রে আসলে সেই অর্থে কোনো সুযোগ ছিল না, এবং আমরা বারবারই দেখেছি যে ব্যাংকের কাঠামোতে আপনি যেটা বললেন যে ব্যাংকটা অন্য 5টা ব্যবসায়ী খাতের মতন না, কারণ যারা এটার উদ্যোক্তা থাকেন বা উদ্যোগ নেন তাদের অর্থ ব্যাংকিং খাতে খুবই নামমাত্র। এটা মূলত আমানতকারীর টাকা দিয়েই এই ব্যবসাটা হয়। সুতরাং এখন গ্রাহক পর্যায়ে ব্যাংকিং খাতের সংঘবদ্ধ হওয়া এবং তাদের পক্ষ থেকে এটাকে মনিটর করার গুরুত্ব কতখানি এসছে, কারণ শুধুমাত্র এই উদ্যোক্তা পর্যায়ে যারা ডিরেক্টর আছেন এবং কেন্দ্রীয় ব্যাংক যারা আছেন তাদের দিয়ে তো এটা সুশাসন রক্ষা হয় নাই। তো গ্রাহকদের রোলটাকে আপনি কতখানি গুরুত্বপূর্ণ দেখেন? আমি এবার ইসলামী ব্যাংকের কথাটাই বলি। এটা 80-র দশকে প্রতিষ্ঠা হয় মূলত ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক, এবং তখন বাংলাদেশে যিনি সৌদি আরবের রাষ্ট্রদূত ছিলেন আল-রাজি গ্রুপ, এবং এটা কিন্তু হয়েছিল এই যে বাংলাদেশের শরিয়া ভিত্তিক বা ইসলামী ব্যাংকের গোড়াপত্তন কিন্তু ওখান থেকেই, ওই আস্থার ভিত্তিতে যে একটি ইসলামিক শরিয়া অনুযায়ী হবে, এবং বাংলাদেশের মুসলমানরা যেহেতু তারা শরিয়া বা মানুষ সঞ্চয় করতে চায় সেজন্য কিন্তু এটা দ্রুত ফ্লাউরিশ করে, এবং সেটা যথেষ্ট সংস্কারও করতে হচ্ছে ব্যাংকিং খাতে, কারণ সাধারণ ব্যাংকিং আইনের থেকে কিছু ভিন্ন নিয়ম ছিল, এবং স্পন্সর কিন্তু ছিলেন ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এবং আরও ওরা। আমি এটা বলেছি যে এখানে যদি আপনার গ্রাহক সমিতি যদি খুব স্ট্রং পজিশনে থাকতেন তাহলে প্রথমেই আপনারা প্রশ্ন করতে পারতেন। কিন্তু এই মেকানিজম কি আছে যে আমি একটা ব্যাংকের গ্রাহক? মেকানিজম এখন আর কঠিন কিছু নাই। দে মাস্ট হ্যাভ এ অ্যাসোসিয়েশন অ্যান্ড দে মাস্ট প্রোটেস্ট এনি টাইম, এনি টাইপ অফ কিছু হবে তখন বলতে হবে, এটা রেকর্ডেড থাকতে হবে। এবং তারা যেমন আমি বলছি ওই ক্ষেত্রে তারা বলতে পারতেন সেই সময় ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে প্রতিবাদ জানাতে পারতেন যে আপনাদের কথা শুনিয়ে আমরা এই ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছি এবং আমরা সকলের টাকা জমা দিছি। আপনি কোন নিয়েতে একজন লোকের কাছে আপনি এই শেয়ারটা দিয়ে গেলেন, কার কাছে দিলেন এবং সে কি, সে আমার কি এই যে ক্ষতিটা করছে এটা আপনি অ্যাওয়্যার কিনা? আপনি একটা প্রতিষ্ঠান, আপনি ইসলামিক উম্মার বা ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আপনি ইত্যাদি বা আল-রাজি বা আরও অন্যান্যরা, এই প্রশ্নগুলো এই গ্রাহকদের পক্ষ থেকে করা উচিত ছিল। আরেকটা বলি যে সংসদে ব্যাংকিং আইন সব কমিটি সব কিছু পরীক্ষা নিরীক্ষা করে যে পাশ হবে, জাস্ট আরটু পরে পাশ হবে, তখন একজন সংসদ সদস্য উঠে বললেন ওটা 9 বছরের জায়গায় 12 বছর করে 12 বছর করে দেওয়া হোক, এবং সদস্য সংখ্যাও কমানো হয়েছিল, বাড়ানো হয়েছিল। মানে জাস্ট একটা আইন পাশ হচ্ছে, যে আইন অনেকগুলো স্টেজ পার হয়ে আসছে, স্টেক হোল্ডারের, তারপরে সংসদীয় কমিটির, তারপরে অন্য সব কিছু বাংলাদেশ ব্যাংকের সব কিছু যাই হোক পরীক্ষা করে আসছে। আসার পরে 9-12 বছর যে করা হলো, একজন সদস্য উঠে বললেন আর স্পিকার বললেন আমি এটা গ্রহণ করলাম, এবং আমি তো মনে করি দ্যাট ওয়াজ দ্য লাস্ট ব্রেক হুইচ ওয়াজ প্রথিত হলো মানে এই কফিনে, ব্যাংকিং সেক্টরের কফিনে, যে কীভাবে একটা আইন বানানোরও তো একটা প্রক্রিয়া আছে, সিস্টেম আছে, স্টেক হোল্ডারের কথা বলা ছিল। আর সেই সময় যদি আমার এই ইয়েটা থাকতো, গ্রাহক সমিতি স্পেসিফিক থাকতো, তাদের একটা সুযোগ থাকতো, তারা তখন সঙ্গে সঙ্গে বলতে পারতো যে কীভাবে আপনি ওনার মেয়াদ 9 থেকে 12 করতে পারেন। এটা তো আমার এই সমস্যা, কেউ কোনো কথা বললো না, বলা উচিত। যে স্বাভাবিকভাবে উনি যেটা বলছেন যে বিভিন্ন সময় আমরা দেখেছি যে আইনের ব্যত্যয় করে অনেক ধরনের লোন দেওয়া হয়েছে, এবং যেইভাবে এক্সপোজার লিমিট থাকার কথা সেভাবে দেওয়া হয় নাই। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে এই ধরনের প্রমাণ এখন আসছে যে সেই কোম্পানি নাই বা সেই ধরনের নাই। এতগুলো মানে অনিয়ম, সেই অর্থে যদি স্বাভাবিকভাবেও বলি যে শুধুমাত্র নিয়মের ভিতরের কেউ টাকা নিয়ে গেছে তা না, এটা এক সময় আমরা বলতাম যে দক্ষতার অভাবে আমাদের যারা রাষ্ট্রীয় খাতে যেই ব্যাংকগুলো আছে সেইখানে একটা অসুবিধার ভিতরে আছে। বেসরকারি ব্যাংকে এইরকম পরিস্থিতি তৈরি হলো, এইটাকে মানে এটার সূত্রপাতটা কোথায় আর কি, যে কোথা থেকে এইটার ভুল হলো, যেটা আমরা বুঝতে পারলে আমি সামনের দিনে করতে পারবো না? দেখুন, আপনি যখন কোনো কাজ করার জন্য পরিকল্পনা করেন, সেটা যদি অসৎ উদ্দেশ্যে হয়, আপনি যখন প্রথমবার সাকসেসফুল হন
তারা দ্বিতীয়বার করার জন্য আপনি একটা নিজেকে উৎসাহ বোধ করেন, যদিও সেটা উৎসাহ না। তারপরে এইভাবে যখন চলে তখন আপনার যখন জবাবদিহিতা আর থাকে না, এইভাবে আপনি করতে পারছেন। কারণটা হচ্ছে জবাবদিহিতার অভাবের যে কারণ, সেটা হচ্ছে যে আপনার পিছনে নিশ্চয়ই আপনি কোনো ব্যাকিং পাচ্ছেন, আপনি সাপোর্ট পাচ্ছেন, আপনি এটা লুকাতে পাচ্ছেন, সব কিছুই। এখন যদি একটা লোন হওয়ার নিয়ম নীতি পালন করা হতো, ডিউ ডিলিজেন্স করা হয়, তাইলে কিন্তু সেই জায়গাটা কি কোনো ঘাটতি আছে আমাদের? প্রচুর ঘাটতি আছে। আমি এখন যে নতুন একটি ব্যাংকের এখানে গেলাম, বুঝিয়ে বলান। এখানে যেই সিস্টেমটা ওরা করেছেন, তারা মোটামুটিভাবে একটা রাজনৈতিক শক্তিকে পিছনে রেখেছেন, সেইভাবে রেগুলেটরকে একটা মোটামুটিভাবে সমঝোতার মধ্যে নিয়ে আসতে পেরেছেন। ব্যাংকগুলো তখন এক ধরনের কি বলবো, এটাকে আমি বলি না যেটা করা উচিত ছিল, কিন্তু এটা চাপে পড়ে তারা যেভাবে করেছেন এবং কন্টিনিউয়াসলি দেখছেন যে এটা করার ফলে তারও কোনো ক্ষতি হচ্ছে না, বরং এটা করার কারণে হয়তো সেও বেনিফিটেডও হচ্ছে। এগুলো হলো যে মানে এগুলো বলার মতো না, কিন্তু এরকম অনেক না বলা কথা এখানে ঘটেছে। দ্বিতীয় যেটা হচ্ছে যে আপনি যখন একাধিক ব্যাংক কন্ট্রোলে নেওয়ার একটার সময় আর কোনো জবাবদিহিতা করতে হয় নাই, নিয়ম ভঙ্গ করে করতে পেরেছেন, আপনি আরেকটার জন্য সেই কাজটা করেছেন এবং আরেকটা করেছেন, এই করে একটা গ্রুপের কাছে অনেকগুলো ব্যাংক যখন যায়, তখন যেটা হচ্ছে তাদের একটা ক্ষেত্রটা বড় হয়ে যায়, তখন তারা লেয়ারিং করার একটা সুবিধা পান। এখান থেকে নিয়ে এখানে ঠিক করছেন, এখান থেকে এফডিআর নিয়ে ওখানে শোধ করছেন, ওখান থেকে লোন নিয়ে আরেক জায়গায় দিচ্ছেন। এই সিস্টেমটা একটা মডেল তারা চালু করেছেন। সোনালী ব্যাংকের বিসমিল্লাহ মডেল, আমাদেরই ব্যাংক সিইওরা যখন ট্রেনিংয়ে বা ওখানে ওয়ার্কশপে গেছেন, দেখা যাচ্ছে বিসমিল্লাহ এইটা মডেল হিসেবে ওখানে পড়ানো হচ্ছে। বিকজ এরকম না হয় অথবা এইভাবেও হইতে পারে, ফ্রড মডেলের যে একটা সেটা কিন্তু হচ্ছে। তারা এই মডেলটা আবিষ্কার করেছেন, খেলাপি হওয়ার জন্য শুরু থেকে পদ্ধতিটা বের করা এবং সাকসেসফুলি করে ফেলতে পারা, এটা একটা মডেল। টাকা নিয়ে আমি দেব না, দিতে হবে না, সেটা একটা মডেল হিসেবে। আপনাকে যদি আমি এখন জিজ্ঞেস করি যে এই গত 12 বছর ধরে, এটা আমার ধারণা যে সারা বিশ্বে এখন এটা ওই সবগুলো মডেলই পড়ানো হবে, কতগুলো মডেল আসলে আছে? একটা তো যে টাকা নিয়েছি আর ফেরত দিব না, এই একটা মডেল আছে, আর কি মডেল আছে বলেন? কারণ আমি নিশ্চিত যে সারা পৃথিবীতে এটা একসময় বাংলাদেশের এই কেস স্টাডি পড়ানো হবে। দেখুন, এখানকার যে ব্যাংকগুলোর এই অবস্থা, তারা সবাই কিন্তু এই ফরেন্সিক অডিটটা করাচ্ছে, এটা করতে হবে। তার মানে তাদের ভিতরগতভাবে যা আছে এটা বের হয়ে আসবে। হ্যাঁ, কোথাও হয়তো কখনো কোনো মর্টগেজ ঠিক আছে, কোনোটা হয়তো ঠিক আছে, কিন্তু মেজরিটি এবং মোস্ট লোন কেসেসগুলোই কিন্তু ডিফেক্টিভ, ডিউ ডিলিজেন্স করা হয়নি, আর না হলে কোনো কোলাটারাল নাই, অথবা ওই নামে ওই রকম ব্যক্তিও নাই, অথবা ওই নামে কোনো কোম্পানিও নেই, এরকম কমপ্লিট করাপশন বলছেন আপনি। ওই যে মডেল হিসাবে ট্রিট করে, আমি লোন না দেওয়ার জন্য যা সুবিধা এখানে ব্যবস্থা করা দরকার, সেই সুবিধা অসুবিধাগুলো দিয়েই তারা এই কাজটা করতে পেরেছেন। এই পাড়াটার সাপোর্ট খুবই স্বাভাবিকভাবেই দীর্ঘদিন থেকে জবাবদিহিতা না থাকার কারণে, প্রথমবার রিপোর্টের পরে কিছু না হওয়ার কারণে, দ্বিতীয়বারে রিপোর্টে না হওয়ার কারণে, কন্টিনিউয়াসলি রিপোর্ট হওয়ার কারণে আর এটাকে তারা কোনো আমলেই নেন। সুতরাং সার্বিকভাবে আপনি যেটা বলছেন যে বারবারই একটা প্রশ্ন আছে, জবাবদিহিতার অভাব। আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পর্বে শুনবো যে এখন পর্যন্ত যেই ধরনের পদক্ষেপগুলো কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এবং অন্যান্য জায়গা থেকে সেটা যথেষ্ট কিনা, এবং সামনের দিনে এই ধরনের পরিস্থিতি আমরা কিভাবে সামাল দিতে পারবো, আর কোনো দিন হবে না, এই গ্যারান্টিটা আমরা দিতে পারবো। দর্শক, একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকবেন, আমরা ফিরে আসবো। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়।
নিপীড়নের গল্প। প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। দর্শক, আবার স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন কেমন আছে অর্থনীতি। আমরা আলোচনা করছিলাম ব্যাংকে আমাদের টাকা নিরাপদ আছে কিনা। আমি শুনছিলাম যে যেই ধরনের ব্যাংকিং খাতের পরিস্থিতি হয়েছে তার একটা বড় জায়গা হলো দুঃশাসন। আমি সরাসরি সুশাসনের অভাবও বললাম না, দুঃশাসন। এবং একদম সরাসরি যদি বলি তাহলে একটা লুটপাটের আগ্রহ নিয়ে এই ব্যাংকিং খাতে অনেকে প্রবেশ করেছিলেন। জায়গা আপনি দেখেন যে সামনের দিনে কি ধরনের সংস্কার, কি ধরনের পদক্ষেপ এটাকে আর রিপিট করবে না আমাদের। কারণ আমরা মানুষ পরিবর্তন হলেই যে শুধুমাত্র এটার সুশাসন নিশ্চিত হবে এটা আমি মনে করি না। আমি মনে করি যে কিছু পদক্ষেপ লাগবে। তো সেই জায়গাগুলোকে যদি ডক্টর আব্দুল মজিদ আপনি বলেন যে কোন কোন জায়গাগুলোকে আমরা বিশেষ গুরুত্ব দিব। সকল পক্ষকে, আমি সকল পক্ষ বলতে আপনার গ্রাহকও বলছি, সরকারের নিরীক্ষা দপ্তর, বাংলাদেশ ব্যাংক রেগুলেটর এবং আর একটা সুশাসন কোনো কমিটি বোর্ড বা যেটা ওই অ্যাকচুয়ালি একটা ব্যাংকিং কমিশন হওয়াটা উচিত ছিল। একটা ব্যাংকিং কমিশন, স্থায়ী কমিশন, আমি এরকম না যে শুধু কয়েকদিনের জন্য একটা কমিশন করলাম, ঠিক না। একটা স্থায়ী কমিশন থাকবে, সে যে কমিশন এই সব বিষয়গুলো যখনই তার কানে আসবে, বিষয় আসবে, সেইটা লক্ষ্য রাখতে হবে। এখানে আমি যেমন বলি, এই যে এটা কি ন্যায়পালের মতো আপনি চিন্তা করছেন যে একটা ন্যায়পাল যেরকম আমাদের তো বাংলাদেশের সার্বিকভাবেও ন্যায়পাল হয় না, কারো কাছে গিয়ে যে দাবি জানাবো। আমাদের সংবিধানে প্রভিশন আছে, কিন্তু যেমন কর ন্যায়পালও ছিল, সেই অফিস খুলে আবার ওনারা বন্ধও করেছেন। এগুলো একটা দুরভিসন্ধি আর কি, যে কর ন্যায়পাল থাকলে অন্তত হতো কি করদাতারা অন্তত কিছু জানাতে পারতো, একটা একটা আস্থার আশ্রয় হতো। তেমনি একটা ব্যাংকিং কমিশন থাকলে হবে কি টাইম টু টাইম এইরকম ধরনের কোনো বিষয় হলে সেখানে রেফার করা যাবে। এই যে 10-12 বছরে ব্যাংকের টাকা এইভাবে চলে যাচ্ছে, এইভাবে ব্যাংকগুলো নেওয়া হচ্ছে, আমার প্রশ্ন, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের যে কমার্শিয়াল অডিট আছে তাদের কি এটা একবারও দৃষ্টিতে আসে নাই? তারা কি অডিট করে নাই? সংসদ কি কোনো ভূমিকা পালন করে নাই? পাবলিক অ্যাকাউন্টস কমিটি কি এগুলো কিছুই জানে না? না, তাহলে আপনি সবগুলোকে যদি অকেজো করে ফেলেন তখন তার কিছু বলার থাকে না। আপনার একটা না একটা তো ব্যবস্থা থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের এই যে টাকা যে চুরি হয়ে গেল, হ্যাক করে যে রিজার্ভ থেকে চুরি হয়ে গেল, তার প্রতিবেদনটা পর্যন্ত প্রকাশ্য হলো না এবং এটা মনেই হলো যেন কিছুই হয়নি। আমরা কি এখন ব্যাংকিং খাতে আমরা এত এইভাবে প্রতিটা জিনিসকে এত সহজভাবে নিয়েছি কেন, নেওয়া হয়েছে কেন? সুতরাং যাতে এই ধরনের ঘটনা কোনো জায়গায় আসলে কেউ না কারোর কাছে ধরা পড়ার কথা বলার কথা, যেমন আমি গ্রাহক সমিতির কথা বলছি, তেমনি এই যে একটা স্থায়ী কমিশন যদি থাকে তাহলে ও হয়তো পারে না, বুঝলাম যে ওর পিছনে এসে কেউ ভয় দেখাচ্ছে বা কিছু পাচ্ছে না। এবং আমি এটাও বলি, রেগুলেটরকেও বলি, অডিটর জেনারেলের অফিসকেও বলি যে আপনার এত ভয় করবার কি দরকার ছিল? আপনি এত ভয় করবেন কেন? তার মানে কি আপনি শুধু ভয় করেন নাই, আপনি এর থেকে বেনিফিট নিয়েছেন, যার জন্য আপনি হয়তো একটা টপ পজিশনে যাওয়ার সুযোগও পেয়েছেন। সিন্ডিকেট ইজ নাও দ্য কিং মেকার। নিশ্চয়ই আমি সে ওইভাবে হয়ে গেল কেন? আমি অত দূর তারা যেতে দিলাম কেন? ব্যাংকিং কমিশনের কথা অনেকে বলেছেন, যদিও ডক্টর আব্দুল মজিদ একটু ভিন্নভাবে ব্যাংকিং কমিশনের কথা বলেছেন যে স্থায়ীভাবে থাকবে, আমরা ওখানে ন্যায়পালের মতন যাব। কিন্তু সেই কমিশনের দিকে না গিয়ে একটা টাস্ক ফোর্স গঠন হয়েছে। আপনি কি দেখেন যে এটা একটা প্রথম পদক্ষেপ, নাকি সামনে আরো কমিশন হবে, না কি ধরনের ইন্ডিকেশনটা আছে যেটা আমাদের জনগণকে? যেটুকু বুঝতে পেরেছি, যেটুকু আলাপ আলোচনার প্রেক্ষিতে জানতে পারলাম, সেটা হচ্ছে যে কমিশনটা হইলে এটা কমিশন হওয়া, এটা রিপোর্ট করা, রিপোর্ট গ্রহণ করা, এটা 6 মাস 9 মাস 1 বছরের একটা ব্যাপার হয়ে যায়। টাস্ক ফোর্স করলে মোটামুটি 2-3 মাসের মধ্যে একটা রিপোর্ট পাওয়া যায়। গভর্নর মহোদয় নিজেই বলেছেন যে 3টা টাস্ক ফোর্স হবে, একটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংক স্ট্রেংথেনিং, একটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংক রিস্ট্রাকচারিং, আর একটা হচ্ছে যে ওই এনপিএল ম্যানেজমেন্ট, ডিজাস্টার রিকভারিটা কীভাবে করা যায়। তো টাস্ক ফোর্সটা হচ্ছে স্বল্পকালীন। আর মজিদ ভাই যেটা বললেন, ব্যাংকিং কমিশনটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার একটা অংশ হতে পারে, কিন্তু ইমিডিয়েটলি টাস্ক ফোর্সটা এস্টাবলিশ করা হচ্ছে, যেগুলো গুরুত্বপূর্ণ হয়ে আসছে। টাস্ক ফোর্স বা যা এটা হচ্ছে সবই কিন্তু অতীতের অপকর্মের ডায়াগনোসিস
এখন ডায়াগনোসিস আপনি আমি আমরা আমাদের ভাবতে হবে হাউ উইল প্রসিড, বলেন কিভাবে আটকাবো। সেখানে এমন একটা সিস্টেম হওয়া দরকার। আইসি টাস্ক ফোর্স করে আপনি এনপিএলটা কি জানলেন, ওর কি দুর্বলতা বের করলেন, ঠিক আছে, কিন্তু এইটা যে ভবিষ্যতে হবে না, আমরা আশ্বস্ত হব কিভাবে? এটা কোনো সিস্টেমিক পরিবর্তন না, এটাকে আমি বিপ্লব না বললেও এটাকে একটা অন্য ধরনের গণ অভ্যুত্থান, এটাকে একটা বিক্ষোভের বহিঃপ্রকাশ, ক্ষোভের বহিঃপ্রকাশ হিসাবে কিন্তু আমাদের আজকের এই সরকার। তো কাজেই ও যেই বৈষম্য শব্দটা ইউজ করা হচ্ছে সেইটার যদি আমরা ঠিক করার চেষ্টা করি, আমাদের যদি সেই উদ্দেশ্য থাকে, আমাদের এখানে এখন যে উপদেষ্টা পরিষদ হচ্ছেন ওনারা জ্ঞানী, ওনারা সৎ, করতে চাইলে কিছু করা সম্ভব, যেটা শুরু ওনারা করেছেন। আজকে ওনাদের মাত্র 1 মাস 10-12 দিনের মতো, তবে তারা ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে একটা টাইম ফ্রেম থাকবে, যে কারণে ওনারা টাস্কফোর্সগুলোকে 3 মাসের সময় দিয়েছিলাম, 3 মাসের দিনই রিপোর্টটা দিতে বলা হয়েছে, হয়তো সেটা যাই হোক হবে। তো এই যে সংস্কার করা, ব্যাংকিং খাতে টাস্কফোর্স দিয়ে যেগুলো করা, গভর্নর মহোদয় বা বাংলাদেশ ব্যাংকের নেতৃত্বে এখন যা করছেন, আমি শ্রীলঙ্কার উদাহরণটা টানবো এই জন্য, শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে স্বাধীনতা দেওয়ার জন্য 2টো আইন সংশোধন করা হয়েছে, আইনের 2টো ধারা সংশোধন করা হয়েছে। আমাদের এখানে আইনে কিন্তু বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতার কথা বলা আছে, সেই স্বাধীনতাটা আমরা অ্যাপ্লাই যদি করতে পারি এবং বাংলাদেশ ব্যাংক যে উদ্যোগগুলো নিচ্ছে এগুলো যদি আমরা সমন্বিতভাবে অ্যাকসেপ্ট করি, ধ্যান ধারণার চেঞ্জ জানি, ব্যাংকাররা যদি ঠিক হয় যে না আর আগের মতো লোন দেওয়া যাবে না, বোর্ড যদি মনে করে যে আগের মতো করা যাবে না, নিয়মকানুন মানতে হবে, শুধুই মানার ব্যাপার। আমরা সব জানি কোথায় কি হয়েছে। আমানতকারীদের একটু আশ্বস্ত করা প্রয়োজন যে তারা এই ঝড়ের পরে একটু ধৈর্য সহকারে যেন থাকেন। গভর্নর মহোদয় বা গভর্নমেন্ট সরকারও বলেছেন যে আমানতটা নিরাপদ আছে। এখন সবচেয়ে বেশি আতঙ্কিত হচ্ছে আমানতকারীরা, যে জন্য উনি গ্রাহক সমিতির কথা বলেছেন। আমার মনে হয় সেই কথাটাও একটা মেসেজ যাওয়া দরকার যে আমানতকারীদেরকে আশ্বস্ত করা, ব্যাংক যেহেতু বন্ধ হবে না, গভর্নমেন্ট যেহেতু সহমতি করবেন। আমরা এই আলোচনা নিঃসন্দেহে চলবে, সামনের দিনেও আমরা এটা আলোচনা করব, কারণ ব্যাংকিং খাতের এই পরিস্থিতি 3 মাসের ভিতরে রিপোর্ট হবে, আমরা ধারাবাহিকভাবে এটাকে হয়তো আলোচনার ভিতরে আনতে পারবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, যে বিষয়ে আলোচনা করছিলাম যে ব্যাংকিং খাতে আমাদের অর্থ কতখানি নিরাপদ আছে, নিঃসন্দেহে ব্যাংকিং খাতে অনেক অনিয়ম হয়েছে, আইনের ব্যত্যয় হয়েছে, সরাসরি এটাকে বিভিন্ন সময় আমরা বলেছি যে লুট করার উদ্দেশ্যে ব্যাংকের মালিকানা পরিবর্তন হয়েছে। সেই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য প্রাথমিকভাবে সরকার পদক্ষেপ নিয়েছেন, ব্যাংকের মালিকানার ভিতরে এখন একটা পরিবর্তন এনেছেন, টাস্কফোর্স গঠন হয়েছে, এটাকে একটা ফরেনসিক একেবারে নিবিড়ভাবে তদন্ত করে দেখার জন্য যে পরিস্থিতির আসলে গভীরতা কতখানি। সামনের দিনে এখনও নীতি পদক্ষেপের অনেক বাকি আছে। নিঃসন্দেহে গ্রাহক পর্যায়ের দাবিগুলো যেন আরও সুরক্ষিতভাবে সামনের দিনে নীতি নির্ধারণ পর্যায়ে একটা সম অধিকারের জায়গাতে ব্যাংকিং খাতে আসতে পারে, সেই বিষয়ে গুরুত্বটা অনেক বড় করে এসছে। আর সেই সংস্কারের দিকে আমরা সামনের দিকে তাকিয়ে থাকব। নিয়মিত আমরা ব্যাংকিং খাতের পরিস্থিতিকে নিঃসন্দেহে এই জায়গায় আলোচনার ভিতরে নিয়ে আসব। দর্শক, আমাদের সাথেই থাকবেন, আমরা আবার ফিরে আসব অর্থনীতি কেমন আছে সেটা জানার জন্য। অনেক ধন্যবাদ।